আমি মোহাম্মদ তামিমুল এহসান আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো পাইরেসি, এরপরটি হলো কপিরাইট এবং তৃতীয় টপিকটা হচ্ছে তথ্য অধিকার ও নিরাপত্তা আইন। তো সবার প্রথমে আসে পাইরেসি জিনিসটা কি। পাইরেসি বলতে বোঝানো হচ্ছে আমার এমন ধরনের একটা চুরি বলা যায় অন্যের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটি। আমাদের বর্তমানে হয়তো আমাদের যে হার্ড কপি বইগুলো আছে সেগুলো আসলে কপি করে আবার নিজে থেকে প্রিন্ট করা একটু কষ্টকর, কারণ আমাকে তখন করতে হবে কি সেই বইটিকে নিজে থেকে টাইপ করতে হবে, কোয়ালিটি ছাপাখানায় যেতে হবে, সেগুলো আবার মুদ্রণ করতে হবে, দেন আবার ডিস্ট্রিবিউট করা লাগবে। এই জন্য আমাদের যে হার্ড কপি যে বইগুলো মানে যেগুলো আমরা হাতে ধরতে পারি এগুলো আসলে অত বেশি পাইরেসি বা চুরি, ইন্টেলেকচুয়াল চুরি বলা যায় সেটি হয় না। কিন্তু যখন আমাদের এটি অনলাইনে চলে আসে তখন আসলে এই ধরনের কপি করা অনেক সোজা। আমি একটা ডকুমেন্টে যাব, পুরোটা কপি সিলেক্ট করে কপি করে আমি আমার নিজের নামে জিনিসটা ছেড়ে দেবো। এখন এই যে ব্যাপারটা, আমি যে আরেকজনের কোনো একটা প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমি যে নিজের নামে চালিয়ে দিচ্ছি, এগুলো এক ধরনের পাইরেসি। সো এই যে এই পাইরেসিগুলো আমার কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বা সফটওয়্যার কপি করা যায়। এইগুলো কি কি হতে পারে, যেমন ছবি, অ্যানিমেশন, এগুলো আমার অধিকার যে ক্ষুণ্ণ করা সেটা। তো ছবি কীভাবে আমরা পাইরেসির আইন ভঙ্গ করি, আমরা ইন্টারনেটে ছবি দেখলাম, ছবিটা ডাউনলোড করলাম, আমার নিজের আইডি থেকে আমি আপলোড দিয়ে দিলাম। আবার একটা ভিডিও দেখলাম, ভিডিও ডাউনলোডকে আবার নিজের নাম দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। এখানে কিন্তু অনেক সহজেই জিনিসটা হয়ে যাচ্ছে। এই জন্যই অফলাইন আমাদের হার্ড কপি, আমাদের রিয়েল লাইফের থেকে অনলাইন জগতে এই পাইরেসিটা অনেক বেশি হয়। তো এই যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি যে তৈরি করা, সেটাকে হচ্ছে আমাদের পাইরেসি বলা হয়। আচ্ছা, এই পাইরেসিটা হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে সফটওয়্যার পাইরেসি। এটা কি, আরেকজনের ব্যবহৃত সফটওয়্যার বা তার যে বানানো সফটওয়্যার সেইটি আমি নিজের নামে যখন চালিয়ে দিব সেটাকে বলা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। আর একটা হচ্ছে মুভি বা ভিডিও পাইরেসি। এটাও একই রকম, আরেকজন একটা ভিডিও বানিয়েছে সেটা আমি আমার নামে চালিয়ে দিচ্ছি। অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটি হচ্ছে একটা মুভি বা একটা ভিডিও যেটা আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত না, সেটা আমি যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমাকে হয়তো এটা কোনো একটা অ্যামাউন্ট বা টাকা দিয়ে কিনতে হবে। এটা কারণটাকে, কারণ একটা মুভি বা ভিডিও বানাতে তো ফ্রি বানানো হচ্ছে না, কোনো একটা অ্যামাউন্ট দিয়ে তাদের একটা ক্রিয়েট করা লাগতেছে। এই জন্য তারা ওইটা একটা দামে তারা বেচে। তা এরপর মানুষ করে গিয়ে সেটা ডাউনলোড করে তারা নিজেরাই হচ্ছে সেটি চালায় দেয় ফ্রিতে। তাহলে হচ্ছে কি, যারা এটা ক্রিয়েট করতেছে বা ক্রিয়েটর, তাদের কিন্তু যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এটাও এক ধরনের পাইরেসি। আরেকটি পাইরেসি হচ্ছে ইবুক পাইরেসি। এটি কি, এটা আগের মতোই, অনলাইন হয়তো কোনো একটা বই হয়তো একটা নির্দিষ্ট দামে হয়তো বিক্রি হতো, সেই বইটা কেউ একবার কিনে সেটা কপি করে অন্যদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো এখানে যারা লেখক বা যারা প্রকাশক তারা কিন্তু সঠিক মূল্যটা পাচ্ছে না। এবং আরেকটা হচ্ছে লাইসেন্সের পাইরেসি। এটাও একই রকম, যেটি আসলে আমাদের নেওয়া উচিত ছিল না, সেইটা আমরা কোনো না কোনোভাবে পেয়ে গেছি, এটাও বলে লাইসেন্স পাইরেসি। আচ্ছা, সো এরপর আমরা আসি কপিরাইট। এই যে পাইরেসিগুলো যে হচ্ছে, এই পাইরেসিগুলোকে ঠেকানোর জন্য আমাদের যে একটা আইন বলা যায় বা একটা সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে আমরা কপিরাইট বলি। আমাদের যে কপি বা আমাদের যে তৈরি করা যে জিনিসটা, সেটা যে এইটার যে এইটার যে একটা যে অনুলিপি বলা যায়, এটি হচ্ছে আমাদের কপিরাইট। তো কপিরাইট কি, কপিরাইট মূলত একটি আইন যা লেখা, কন্টেন্ট, ছবি, সফটওয়্যার বা এমন যে কোনো জিনিস যেটি হচ্ছে সে যে লিখছে বা যে প্রকাশ করছে বা যার মালিক, এটা যে অধিকারটি সংরক্ষণ করে, সেই প্রকাশক বা মালিকের অনুমতি ছাড়া আর কেউ তো ইউজ করতে পারবে না। এই যে ব্যাপারগুলো যেখানে হচ্ছে তোমাকে বলা থাকে, সেটি হচ্ছে আমার কপিরাইট। এই কপিরাইটের আইন যদি কেউ লঙ্ঘন করে তাকে হচ্ছে অপরাধী হিসেবে বিবেচনা করা হয়। এক একটি কপিরাইট আইন ভঙ্গের জন্য এক এক ধরনের শাস্তি আছে। অনেক বড় ধরনের শাস্তি হয়, হয়তো অনেক জরিমানাও হয়। এটা নির্ভর করে আমার আসলে কপিরাইটটা কি পরিমাণ বা কি ধরনের সুরক্ষা দিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়েছে তার উপর। এখন কথা হচ্ছে এই কপিরাইটের প্রয়োজনীয়তা কি। আমরা শুরুতেই বলে আসছি, পাইরেসি যেন না হয় তার জন্যই আসলে কপিরাইট আইনটা ক্রিয়েট করা হয়েছে। কারণ আমি এত কষ্ট করে একটা জিনিস বানালাম, সেই জিনিসটা যদি আরেকজন চুরি করে নিয়ে যায় সেটা অবশ্যই কারো ভালো লাগবে না। এইটা আসলে নিজের ক্ষেত্রে যখন হয় ওই সময় জিনিসটা সবচেয়ে বেশি মনে হয়।
আমি অনেক কষ্ট করে একটা ছবি আঁকলাম বা অনেক জায়গা অনেক কষ্ট করে অনেক দূরে যে একটা ছবি তুললাম, সেই ছবিটা একজন করলে কি ভালো লাগলো, সে ডাউনলোড করে সে নিজের নামে চালাই দিল। তখন আমরা করে যে হয়তো তাকে বলি ভাই এটা তো আপনার ছবি না, ছবিটা তো আমার। এই যে জিনিসটা, এই জিনিসগুলো যাতে না হয় তাই হচ্ছে আমরা কপিরাইট আইনটা ক্রিয়েট করি। আমরা একটা ছবি তুলবো, সেই ছবিটা আমরা একটা কপিরাইট আইন বা নিজের নামে লাইসেন্স করে নিব, যার ফলে অন্য কেউ যেটা ব্যবহার করতে হয় আমাকে নিচে লিখতে হবে যে এই ছবিটা এই মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে। যেটা যদি লেখা যদি না থাকে তাহলে হচ্ছে সে কপিরাইট আইনটা ভঙ্গ করবে। যার ফলে এখন আমি যে আইনের মাধ্যমে আমি হচ্ছে এইটা নিজের নামে নিয়েছি, সেই আইনে যে শাস্তি দেওয়া থাকবে লেখা থাকবে, হয়তোবা তাকে সেই শাস্তিটা পেতে হবে। তাতে আমার যে পাইরেসি কিছুটা হলেও কমে। আচ্ছা, তো আমরা এখানে কপিরাইট কি আর প্রয়োজনীয়তা কি সেটা মোটামুটি বুঝলাম। এর পরের টপিকটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে তথ্য অধিকার। তথ্য অধিকার বলতে আসলে কি বোঝাচ্ছে? ইনফরমেশন, আমাদের এই যে সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। সো আমাদের বর্তমান যুগে পুরা সিস্টেমটাই চলেছে তথ্যের উপর। আমরা কোনো একটা তথ্যের উপর ভিত্তি করে কোনো একটা কাজ করি বা সেই কাজ করে আমরা একটা তথ্য পাই, সেটা হচ্ছে আমরা স্টোর করে রাখি। এখন আমাদের কাছে যথেষ্ট তথ্য যদি না থাকে আমরা কিন্তু সব কাজ করতে পারবো না, অথবা এমন হয়তো কিছু কিছু কাজের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন হয়। এখন এই তথ্যটা আমরা কোথায় পাবো? এটা যার কাছেই থাকুক না কেন, সেই তথ্য যদি আমাকে দেওয়ার মতো যদি হয়, আমি তাদের কাছে সেই তথ্যটা চাইতে পারি। এই যে তাদের যে তথ্যটা যে আমি যে পাবো, এই যেটা হচ্ছে আমার একটা অধিকার, এটা হচ্ছে তথ্য অধিকার। সো এইখানে আমাদের সরকার 2009 সালে একটি আইন তৈরি করেছে, যেটার নাম হচ্ছে তথ্য অধিকার আইন 2009। আচ্ছা, সো এই আইনে কি বলেছে? এই আইনে বলেছে কোনো কর্তৃপক্ষের নিকট হতে যদি কোনো নাগরিক কোনো তথ্য লাভের জন্য যদি অনুরোধ করে, তাহলে সেই কর্তৃপক্ষ তাকে সেই তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে, মানে তাকে সেই তথ্যটা দিতেই হবে। এরপর যে তথ্য যদি দেওয়া না হয় তাহলে আমরা হয়তো অন্য কারোর কাছে যেটা অভিযোগ করবে না আমাদের সেই তথ্যটা আমাদের দেওয়া উচিত ছিল, বাট তারা আসলে দেয়নি। আচ্ছা, এইটা হচ্ছে নিশ্চিত করা হলে আমাদের কি হবে? সরকারি বা স্বায়ত্তশাসিত বা অন্য যে সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি বেসরকারি বিদেশি সংস্থা যারা বাংলাদেশে কাজ করে, তাদের যে তারা যে কাজ করতেছে সেই কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি হবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারপরে আমরা নিজেরাই আসলে তাদের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা চেক করে দেখতে হবে তারা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এর হয়তো একটা খুব ভালো উদাহরণ হতে পারে, আমরা একটি সংস্থায় আমরা কিছু সাহায্যের জন্য কিছু টাকা দিয়েছি। এখন আমরা টাকা দিয়েছি কেন? যাতে এই সংস্থাটা যাতে এই টাকাটা ব্যবহার করে অন্য কাউকে সাহায্য করে। এখন তারা করলো কি, সেই টাকাটা আসলে ব্যবহার না করে অন্য কোনো কাজে খরচ করে ফেললো। আমরা তো অবশ্যই চাবো যে এই যে টাকাটা আমরা দিলাম সেটা কি কাজে ব্যবহার হচ্ছে সেটা জানতে। তো আমরা তখন করবো কি, তাদেরকে জিজ্ঞেস করবো যে এই টাকাটা কি কাজে ব্যবহার হচ্ছে সেই জিনিসটা আমাকে প্রমাণ দাও। এখন এটা যদি না দেয়, তখন হচ্ছে আমরা এই তথ্য অধিকার আইনের এগেইনস্টে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবো, কারণ এটা আমাদের একটা অধিকার। তারা যদি আমাদের জিনিসটা যদি দেয়, তাহলে কিন্তু তারা কিন্তু একটা ভয় থাকে যে না, আমাকে যদি এই তথ্যটা দিতে হবে যদি চায়, তাহলে তো আমাকে অবশ্যই এই যে টাকাটা আমি পেয়েছি সেটা ভালো কাজে ব্যবহার করতে হবে, যথাযথ কাজে ব্যবহার করতে হবে। এইরকম করেই আমরা দুর্নীতি, এরপর হচ্ছে জবাবদিহিতা বা স্বচ্ছতা বৃদ্ধি করতে পারবো। কিন্তু এখানে একটা খুব বড় একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, আমরা স্কুলে যা বললাম স্যার আমাদের সামনে পরীক্ষা, তথ্য অধিকার আইনে কি বলছে আমি যদি কোনো তথ্য চাই আপনাকে দিতে হবে, আমাকে পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দেন। এখন এটা তো এখন তাই আর হইল না, কারণ এই জিনিসটা তো আসলে দেওয়া যাবে না। এর জন্য এই আবার কিছু কিছু তথ্য আছে যেগুলো হচ্ছে তার বলা আছে যে এই তথ্যগুলো আসলে আইনের আওতামুক্ত। এখানে এরকম অনেকগুলো এরকম পয়েন্ট আউট করে দেওয়া আছে বইয়ে, আসলে সবগুলো তো বলা সম্ভব না, আমরা অল্প কিছু নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে একটা টপিক আছে, কোনো তথ্য প্রকাশের ফলে যদি বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা বা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়, তবে এই তথ্য আমরা নিতে পারবো না বা চাইতে পারবো না। এরপর কি আছে, পররাষ্ট্র নীতির কোনো বিষয় যাহার দ্বারা বিদেশি রাষ্ট্রের অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোনো জোট বা সংগঠনের সহিত বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ হইতে পারে, যার ফলে বাংলাদেশের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের বা সংস্থার কোনো সমস্যা যদি তৈরি হয়, সেটা আমরা আসলে চাইতে পারবো না। এবার কি আছে, কোনো বিদেশি সরকারের নিকট হইতেও কোনো গোপনীয় তথ্য আমরা পাবো না, কারণ
তথ্যগুলো আসলে গোপন, আমরা এটা কেন চাবো বা কেন পাবো। আর একটা হতে পারে কি, এই যে আমাদের একটা তথ্য যে প্রকাশ করলো, প্রকাশ করার ফলে যদি অন্য কোনো মানুষের যদি কোনো ক্ষতি হয় বা তার যে কপিরাইট আইন হয়তো বা সেটা যদি ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা সেটাও পাবো না। কারণ আমি আরেকজন মানুষ, সে একটা কোনো কাজ করতেছে, তার কাজ যে আমি চেয়ে বসে থাকি, সেটা তো হবে না, কারণ এটা তার ব্যাপার। আমারটা যেরকম আমি আরেকজনকে দিব না, অন্যজন তো আমাকে সেই জিনিসটা দিবে না। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেটা আসলে দেয়া সম্ভব না, এইগুলো আমাদের তথ্য অধিকার আইনের আওতামুক্ত। এবং আর একটা আছে, এখানে আরো অনেকগুলো আছে, আমি জাস্ট অল্প কিছু নিয়ে বলতেছি। কোনো তথ্য প্রকাশ হয় যে বিশেষ ব্যক্তি বা সংস্থা যে লাভবান হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর হয়তো একটা এক্সাম্পল হইতে পারে শেয়ার মার্কেটে আমরা যদি এরকম করে ইনফরমেশন চাই, যার ফলে আমরা আসলে বুঝতে পারবো এই মার্কেটে বা একটা পণ্যের চিন্তাই করি, এইটা কিছুদিন পর হয়তো দাম কমবে বা কিছুদিন পর হয়তো দাম বাড়বে, তাই আমরা করবো আগে থেকেই সেটা দামটা জেনে আমরা কিনে রেখে দিলাম, পরে যখন দাম বাড়বে সেটা আমরা বিক্রি করে দিলাম। সো এই তথ্যটা যার কাছ থেকে আসুক না কেন, আমরা যদি নিজেরা যদি নিই, তাতে থেকে আমি তো লাভবান হচ্ছি। সো এই জিনিসটা আসলে কারো কাছ থেকে চাওয়া যাবে না। আচ্ছা, এবং এখানে আরো কি আছে, মুদ্রার বিনিময় ও সুদের হার পরিবর্তন জনিত যে কোনো আগাম তথ্য, এই একই কথা। আমরা জানতে পারলাম যে কয়েকদিন পর ধরা যাক একটা বিশেষ দেশের একটা মুদ্রার দাম বাড়বে, তাহলে আমরা করবো কি, এখনই কিনে রেখে দিব, যখন দাম বাড়বে তখন হচ্ছে আমরা এটা বেচে দিব। কিন্তু এটাও করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়। এরপর এখানে আরো কিছু আছে, যে আছে কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া বা অপরাধী যখন গ্রেফতার হবে, এই শাস্তিটাকে আমরা নিজের প্রভাবিত করার জন্য কোনো তথ্য আমরা চাইতে পারবো না, কারণ এটা হচ্ছে জুডিশিয়াল সিস্টেমের অন্তর্গত। এই যে অভ্যন্তরীণ ব্যাপারে আমরা আসলে কোনো হস্তক্ষেপ করতে পারবো না। আচ্ছা, এখানে আর একটা আছে কি, যে কোনো ব্যক্তির যদি ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হয়, এই ধরনের তথ্য আসলে আমরা চাইতে পারবো না, কারণ আমাদের যে ডকুমেন্টগুলো এটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন গভর্নমেন্ট অফিসে হয়তো এটা সেভ করা থাকে। আমি এখন এই জিনিসটা চেয়ে অন্য কোনো খারাপ কাজ যদি ব্যবহার করতেই পারি, এর জন্য এই ধরনের ব্যক্তিগত তথ্য আমাদের এই আইনের আওতামুক্ত না। এখানে আরো অনেক ধরনের টপিক আছে, আর এই জিনিসটা আরো অনেক ইলাবোরেট করে এক্সপ্লেন করা আছে। কারো যদি এই জিনিসটা আরো বেশি জানতে হয়, তাহলে বাংলাদেশের যে আইসিটি ডিপার্টমেন্ট, তার ওয়েবসাইটে বা বিভিন্ন আইনের বিষয়ক ওয়েবসাইটে গেলে আমরা আসলে এইসব সম্পর্কে জানতে পারবো। আসলে এগুলো হচ্ছে বুঝার জন্য, পরীক্ষায় এক্স্যাক্টলি হুবহু আসলে এরকম করে দেওয়া থাকবে না বা চাবে না। মোটামুটি কিছু যদি লিখে দেওয়া যায়, হয়তো 5টা 10টা, যেগুলো সহজ হয় সেগুলো এক্সপ্লেন করলে আসলে মোটামুটি যথেষ্ট। আমাদের আজকে এইখানে আরো কিছু কিছু হয়তো আমরা দেখতে পারি, বাট আমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। তাহলে আমাদের আজকে যে এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।